মুখ্যমন্ত্রী বলছেন যে শুধু এক্সারসাইজ করেন বলে তিনি বেঁচে আছেন, হাঁটেন এবং এক্সারসাইজ করেন বলে বেঁচে আছেন, এবং তিনি বলছেন তিনি 10টা লোককে তিনি নিতে পারেন। কি বলেন? নিতে পারেন বা কী করতে পারেন? লটকে দেবেন? আমি এটা বলার চেষ্টা করেছি, মানে মাননীয়া এই বয়সে এমন, এইটা কিন্তু এক্সাম্পল, এটা গোটা ওয়ার্ল্ডে যাবে, এটা ওয়ার্ল্ডে যাবে। মানে তাজা তরুণ বিজেপির লোক ধরুন আর কি, শয়তান যারা সব চোর করে, যারা কুস্তাপক্ষের লোক, 10 জনকে লটকে দেবে। বয়স কত হলো? 72 মতো তো, 72 বছর বয়সে। আমি নাহলে বুড়ো টুড়ো রাইপেট হয়ে গেছি, তুমি তো ইয়াং ট্যাং, তোমার মতো 10 জনকে লটকে দেবে? কি বলবি? নিগ্রহের কথা উঠলে মুখ্যমন্ত্রী তো বিজেপি সেই তো রাজ্যের দিকে আঙুল তুলে দিচ্ছেন, বলছেন উড়িষ্যায় সেই যৌন নিগৃহীতাকে পুড়িয়ে মারা। এটা মানে হচ্ছে বেশ করেছি, করা হয়েছে, বেশ হয়েছে, এটা মানে হচ্ছে। বলো কি করবে? ভোট দেবে তো তাকে? এইটার মানেটা কি হলো? এইটার মানে উনি বলছেন যে না না, যা যা আছে অন্য রাজ্য হয়েছে, আমরা করেছি বেশ করেছি। তিলোত্তমা হচ্ছে বেশ হয়েছে, ল কলেজ হচ্ছে বেশ হয়েছে, মনোজিৎ মিশ্ররা উপমুখ্যমন্ত্রী হবে, বেশ হয়েছে। যদিও কাশ্মীর দিকে ওই মাসি টাকানোর মধ্যে তাড়িয়ে একদম কেন সরিয়ে দেওয়া হলো স্যার কাশ্মীর? আমি বুঝতে পারছি না, মুসলমানদের নেতা হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য দাড়ি টুপিটা ব্যবহার করবে মুসলমান হাতে, মানে মুসলমান ইকুয়াল টু মাসুম আক্তার নয়, মুসলমান ইকুয়াল টু দাড়ি টুপি। খুব লজ্জার ধিক্কারে বলছে আপনি তো নামে মুসলমান, আপনাকে দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, আর ইসলামিক পরিধান করতে হবে। এমন আমাদের দাড়ি না, আমাদের ক্লিন সেভ। বলছে প্রতি সপ্তাহে না দাড়ি কতটা বাড়ছে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, যখন দেখবো দাড়ি সঠিক হয়ে গেছে তখন ইমাম মৌলানাদের বৈঠক করব যে ওনার দাড়িটা সঠিক হয়ে গেছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্কুলে এসেও নামাজ পড়বেন, আর ইসলামিক লেবাস পরে, মানে ওই সাদা পাঞ্জাবি পায়জামা, মৌলবীরা পিজ্জা দাড়িটা পরে আর কি, সেইটা পরে আসবে, তখন আপনাকে সুরক্ষা দায়িত্ব আমরা দেবো। এই দিল দিকে একটু পয়সা করি তো দিদি দিতে পারে, কত বাজার কত পয়সা করতে, কচুরি পানার পালিশ করে কি? আরে স্কুল কলেজ দরকার নেই, হসপিটাল দরকার নেই, মসজিদ মন্দির, সেই মন্দির মসজিদ করেছে বলে তো আজকে হটলাইনে কথা বলতে বৃষ্টি বন্ধ করে দিল ভগবান। উপরে আল্লাহ, উপরে মহাদেব। এত বড় ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আছে, সততার প্রতীকটা একটু বাইরে করে দিন না। কিন্তু মাননীয়াকে তো মারা হয়েছিল, এটা ঠিক কথা। এই বাস্তারামের কি নাম, দুষ্টু লোক, সে কিন্তু হাড়গোড় ফাটিয়ে দিয়েছিল, মাথা বডি ফডি সব ফাটিয়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রী বলছেন যে শুধু এক্সারসাইজ করেন বলে তিনি বেঁচে আছেন, হাঁটেন এবং এক্সারসাইজ করেন বলে বেঁচে আছেন, এবং তিনি বলছেন তিনি 10টা লোককে তিনি নিতে পারেন। কি বলেন? নিতে পারেন বা কী করতে পারেন? লটকে দেবেন? আমি এটা বলার চেষ্টা করেছি, মানে মাননীয়া এই বয়সে এমন, এইটা কিন্তু এক্সাম্পল, এটা গোটা ওয়ার্ল্ডে যাবে আর কি, এটা ওয়ার্ল্ডে যাবে। মানে তাজা তরুণ বিজেপির লোক ধরুন আর কি, শয়তান যারা সব চোর করে, যারা কুস্তাপক্ষের লোক, 10 জনকে লটকে দেবে। বয়স কত হলো? 72 মতো তো, 72 বছর বয়সে। আমি নাহলে বুড়ো টুড়ো রাইপেট হয়ে গেছি, তুমি তো ইয়াং ট্যাং, তোমার মতো 10 জনকে লটকে দেবে? কি বলবি? এ তো শিক্ষণীয়। আমি কাল থেকে দিদির সাথে হাঁটবো। ও হাঁটার, এই দিলীপ ঘোষ কোথায় গেল? দিলীপ ঘোষ কেন বাইরে হাঁটে কেন? দিলীপ ঘোষ দিদির সাথে হাঁটতে পারে না? জগন্নাথে যেতে পারে আর হাঁটতে পারে না? দিলীপ ঘোষের শক্তি, শরীর আরও চাঙ্গা হয়ে যাবে দিদির সাথে হাঁটলে। দিদি কিন্তু হাঁটায় ফার্স্ট ছিল, এটা কিন্তু বলতে হবে। ওই যে বর্ষার সময় হাঁটছিল না, ওই বাঙালি খেদাও তার বিরুদ্ধে। আবার উনি একটা কথা বলেছেন, অন্ধের মতো কিছু লোক ওনাকে ভালোবাসেন, ABCD গ্রুপ আছে ওনারা, যারা কিচ্ছু দেখবে না, দিদি বললেই শহীদ হয়ে যাবে দিদির নামে। দিদি ওরা দুধের গাই না, ওরা মতুয়া দুধের গাই, এরা সব না, ওই অন্ধের মধ্যে আপনাকে অনুসরণ করে না। এটাই যাত্রাকে ধ্বংস করে দিয়েছে, গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। ভালো মন্দ দেখবে না, দিদি জান দিয়ে দেবো। গিরি ভাই, হিটলারকে বলেছিলেন, হিটলার যখন চারিদিকে নাস্তিতে এদের মারছে ইহুদিদের, হিটলার এমন বিষ খাইয়ে দিয়েছিল, কিছু লোককে অন্ধ করে দিয়েছিল। হিটলার বলি পাগলা, হিটলার 1/3 ইহুদিকে মেরে দিল। হিটলার কি ভালো ছিল না দিদি? অন্ধ হয়ে যাও, কি ভালো, হিটলার হয়ে যাওয়া যাবে, যা ইচ্ছে তাই করা যাবে। অন্ধ লোকের ভোটের কোনো মূল্য আছে? অন্ধ লোক ভোট দিল, তার কি মূল্য আছে? যুক্তিসঙ্গত লোক ভোট দিল, তার মূল্য আছে। সক্রেটিস তো এটাই বলেছিল, অশিক্ষিত, পিছিয়ে পড়া, অনগ্রসর মানুষ যারা নিজেদের যুক্তিবুদ্ধির উন্নতি করতে পারেনি, তারা নাগরিকত্ব পেতে পারে না, তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত নয়। এটা সক্রেটিস বলেছিল, পৃথিবীতে যুক্তিবাদের উদ্গাতা যিনি, তিনি বুঝেছিলেন অযোগ্য লোকেরা কখনো যোগ্য লোককে নির্বাচন করতে পারে না। তো আপনি তো বলছেন অন্ধের মতো, অন্ধের যষ্টির মতো করো গো আমায়, ওরা তো অন্ধের যষ্টি, আপনি কিচ্ছু দেখবেন না, দিয়ে বলেছে জান দিয়ে দেবো। সেই জান দেওয়াটা মূল্য আছে? দিদি যাই পাপ কাজ করুক, জান দিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অন্যদিকে বলছেন এই বিজেপি মুখ দিয়ে তিনি 26-এর পর রীতিমতো চ্যালেঞ্জ করছে যে জয় বাংলা বলাবেনি।
বিজেপি ইকুয়াল টু তৃণমূল, এটা তো অভিষেক নিজেই বলছেন। মোল্লাদের একটু বলি, আমার মুসলমান ভাইরা, এই তৃণমূল দলটার যে ফুলটা, এই যে ফুলটা আছে না, ঘাস ফুলটা, এটা নাকি অটল বিহারী বাজপেয়ী, শুনছিলাম অটল বিহারী বাজপেয়ী চয়েস করে দিয়েছিল যে আমাদের রইল ঘাস ফুল, তোমার রইল, আমার রইল পদ্ম ফুল, তোমার রইল ঘাস ফুল। এবং তিনি দুর্গা বলেছিলেন, আমাদের মাননীয়াকে দুর্গা বলেছিলেন, ওনার বাড়িতেও গিয়েছিলেন। আমি একটুখানি গেলে বলে দিই এই কথার অর্থটা কী হলো। তার মানে কি, ওই ওই যে বলেছিল না, ওই চাণক্য মুকুল্লায় যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এই তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে মুসলমান ভাইদের বলি, আপনারা তৃণমূলকে ভোট দেওয়ার সময় ভুল করে কিছু বিজেপিকেও দিয়ে দিন, একই ব্যাপার তো। ধরুন দেখতে পাইনি, ধরুন অন্ধ হয়ে যান হঠাৎ করে বিজেপির জন্য, বিজেপি অন্যায় করছে দেখবেন না, আপনি চোখ বন্ধ করে দিন, করে বিজেপিকে ভোট দিয়ে দিন, এটা কোনো যুক্তি? আর একটা কথা বলে রাখি দিদি, আপনি তো কত কথা বলছেন না, আপনি বলছেন ভাষার জন্য বলছেন না, বাংলা জাতি, বাংলা, বাঙালি জাতি, বাঙালি ভাষা, বাংলা ভাষা, বাংলা মিডিয়ামের স্কুলগুলো উঠে যাচ্ছে দিদি, টিচারগুলো সব রাস্তাঘাটে বসে আছে দিদি, বাংলা মিডিয়াম স্কুলগুলো গ্রামে পরিকাঠামো নেই দিদি, আমাদের মতো কিছু লোক বাংলা মিডিয়াম স্কুলগুলো বাঁচানোর চেষ্টা করছে দিদি, তাদেরকে শাস্তির মুখে পড়তে হচ্ছে দিদি। আপনি জানেন কতগুলো বাংলা মিডিয়াম স্কুল উঠে গেছে, কারা তুলে দিয়েছে? স্কুলগুলো তুলে স্কুলগুলোকে নিলাম করে টাকা লুট করার জন্য কিছু লোক স্কুলকে তুলে দিতে চাইছে, এটা কি আপনি জানেন? আমি আপনাকে তথ্য দেবো দিদি, প্রমাণ দেবো দিদি। বাংলা মিডিয়াম স্কুল বাঁচবে না আর বাংলা ভাষা বাঁচবে? আপনি কি ওই বাংলা ভাষা দিবসে কী করছেন? স্কুল বাঁচানো দিবস করুন, বাংলা মিডিয়াম স্কুল বাঁচানো দিবস। প্রত্যেকটা বাংলা মিডিয়াম স্কুলগুলোকে তথ্য নেওয়া হোক, কতগুলো শিক্ষক, পরিকাঠামো কোথায়, সমস্যা কোথায়, নজরদারি কোথায়, এইটা দেখুন না। আপনি আসল না নিয়ে নকলগুলো করে লোককে বিভ্রান্ত করবেন না। বাংলাকে শ্রদ্ধা করতে গেলে না, বাংলা ভাষাকে শ্রদ্ধা করতে গেলে না, ভেতরে যেতে হবে যেখান থেকে ভাষাকে রক্ষা করা যায়। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যে ইতিমধ্যেই ঘটে যাওয়া যে দুটো ঘটনা একদম রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছিল, এক অভয়াকাণ্ড, দ্বিতীয়ত কসবাতে আইনি ছাত্রীর এই যে যৌন নিগ্রহ, মুখ্যমন্ত্রী বলছেন বাংলার দিকে আঙুল তুলছে রীতিমতো। আর উড়িষ্যার কথা টেনে তিনি বলছেন উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য, সেখানে ছাত্রীর গায়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। ভালো তো, ওখানে দিয়েছে আমরা দেবো, খুব ভালো। মানে তোমার দাদু মেরেছিল, এবার আমি তোমাকে মেরে নেব, মানে লজিক থেকে আমি ধরলাম হচ্ছে তো, ভারতে অন্য জায়গায় তো অন্যায় হচ্ছে, ঠিক কথা। তা কেন তো আমাকে তিলোত্তমার কথা বলছে বলো তো? আমাকে এই দুটো কথা একদম বলবে না, এই দুটো ড্যাম একটা আন্দোলন, এটা বলবে না, ফ্লপ আন্দোলন, এটা স্বার্থতুষ্ট আন্দোলন ছিল, এটা মিডিয়া স্পন্সার মুভমেন্ট, এটা কোনো মুভমেন্ট নয়। কোনটা? ল কলেজ তিলোত্তমা, অন্য মুভমেন্টগুলো বলুন যেখানে ধর্ষণ করে খুন করেছে আদিবাসী মেয়েকে, একটা লাইন নিউজ হয়নি। মাননীয়াকে বলছিলাম আপনি ওইগুলো তো দেখতে পাচ্ছেন, এই দুটো একদম দেখবেন না, এটা ছেড়ে দিন। এ দেখার জন্য বড় বড় চ্যানেল এগিয়ে থাকা। নিগ্রহের কথা উঠলে মুখ্যমন্ত্রী তো বিজেপি শাসিত রাজ্যের দিকে আঙুল তুলে দিচ্ছেন, বলছেন উড়িষ্যায় সেই যৌন নিগৃহীতাকে পুড়িয়ে মারা। এটা মানে হচ্ছে বেশ করেছি, বেশ হয়েছে, এটা মানে হচ্ছে, বলো কি করবে তুমি? ভোট দেবে তো তাকে। এইটার মানেটা কি হলো? এইটার মানে উনি বলছেন যে না না, যা যা আছে অন্য রাজ্য হয়েছে, আমরা করেছি বেশ করেছি। তিলোত্তমা হচ্ছে বেশ হয়েছে, ল কলেজ হচ্ছে বেশ হয়েছে, মনোজিৎ মিশ্ররা উপমুখ্যমন্ত্রী হবে, বেশ হয়েছে, ওকে উপমুখ্যমন্ত্রী করতে হবে মনোজিৎ মিশ্রকে, এটা হবে, টিকিট পাবে। আমি বলি তো বাংলার জনগণ তো কাপুরুষ বলেছি না, কাপুরুষ, এদেরকে তো মিউজিয়ামে তুলতে বলেছিলাম একটু আগে। ওরা পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দেবে তো, পার্থ টিকিট পাচ্ছে, ছাড়া পেয়ে যাবে, দিল্লি ছেড়ে দেবে, টিকিট পেয়ে যাবে, টিকিট পেয়ে যাওয়ার পরে বেহালাতে দাঁড়াবে, বেহালাতে কি দাঁড়াবো ওখান থেকে, অর্পিতা কিন্তু থাকবে, অর্পিতা প্রচার করবে, পার্থ জিতে দেবে, বাঙালিরা ভোট দিয়ে দেবে, কী হবে? দিদি তাই বলছে বেশ করেছে এই অন্ধ ভোটারদের জন্য, যারা রাস্তায় আজকে জড়ো হয়েছিল ডিম ভাত খেতে আর পাগলু ডান্স করতে। শহীদ দিবসে শহীদ উৎসব, বিশ্বে বিরল আনন্দ ঘন ঘটা। আজকে দিদি এমন থ্রেট করেছে উপরওয়ালাকে, বৃষ্টি দেয়নি। একদম, আমি এই কথাটা বলবো, মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বের হবে। তিনি বলছেন এবার কেন বৃষ্টি হলো না জানেন জনগণের উদ্দেশ্যে, কারণ বিধাতা জানিয়ে দিচ্ছেন চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বের হবে। বিধাতাকে কন্ট্রোল করে, হিন্দু ধর্ম কন্ট্রোল করছে, ইসলাম ধর্ম কন্ট্রোল করছে। আরে ছাড়ো না, ওই কিষেনজি কায় কন্ট্রোল করে ছেড়ে দাও, দিদি কায় কন্ট্রোল করে দাও, ঈশ্বরকে কন্ট্রোল করে। হিন্দু ধর্ম কন্ট্রোল করলে চলে গেল মহাদেব, ইসলাম ধর্ম কন্ট্রোল করে চলে গেল আল্লাহ, দুটোই তো কন্ট্রোলে আছে।
তো দুটো কন্ট্রোল করে যদি অনলাইনে বলে দেয় হটলাইনে, সেসব তুমি বুঝবে না। তার জন্য তো কাসেম সিদ্দিক গেছে, তো যদিও কাসেম সিদ্দিকে ওই মাসি তখন মধ্যে তাড়িয়ে একদম কেন সরিয়ে দেওয়া হলো স্যার? দায়ী টুপি ঘেন্না, প্রচণ্ড ঘেন্না করে তাদেরকে, ফুরফুরাকে প্রচণ্ড ঘেন্না করে। কিন্তু ফুরফুরার উন্নতির কথাও তো মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল যে জগন্নাথ দেবের মন্দিরের সাথে কথা বলবো। কোনো একটা জনজাতি ধরো, সেই জনজাতির যোগ্য লোকরা আছে তো, শিক্ষিত লোক, যোগ্য লোক, রুচিশীল লোক, দক্ষ লোক, সেই জনজাতি প্রতিনিধি করলাম আমি ধরুন কোনো জায়গায় ক্ষমতা আছে আর কি, সবচেয়ে চোর, চিটিংবাজ, চোর, দাঙ্গাবাজ, অশিক্ষিত বর্বরকে, তার মানে হচ্ছে আমি ওই জনজাতিটা ধ্বংস করতে চাই, মানে একটা ক্লিয়ার ষড়যন্ত্র, বুঝতে পারছো? আমি বঞ্চিত রাখা ষড়যন্ত্র বইটা লিখেছি, এই যে বইটা ওখানে আছে, এইভাবে বঞ্চিত রাখা হয়। তো যখন কাসেম সিদ্দিককে নেতা করা হয়, যখন তোহা সিদ্দিককে নেতা করা হয়, যখন সিদ্দিকুল্লাহকে নেতা করা হয়, দেখো খুব ইন্টারেস্টিং, দেখো দাড়ি টুপিওয়ালা লোকগুলো বেশি মার খাচ্ছে। সিদ্দিকুল্লাহ দুবার মার খেয়েছে, সাদা শ্বেত দাড়ি টুপি ইসলামিক পরিধান, মার খেয়েছে বেশি, অসম্মানিত হয়েছে বেশি। তোহা সিদ্দিকি একদম যাচ্ছে, তোহাকেই বলছে চোর, তোহাকে কাসেম বলছে চোর, চোর চিটিংবাজ। তোহা কে কাকে বলছে? পীরজাদা কাসেম সিদ্দিকি তোহা সিদ্দিকি বলছে, মানে অনেক সিরিয়াসে চোর চিটিংবাজ। মমতা ব্যানার্জির দেওয়া হসপিটালের টাকা লুটে নিয়েছে, পরিষ্কার করে এই কাসেম সিদ্দিক কদিন আগে বলছিল। কাসেম সিদ্দিকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে কিন্তু একটা, এটা কিন্তু দিদিকে মাথায় রাখতে হবে। যারা যারা তৃণমূল করে তারা এতটাই পাপী, এতটাই আল্লাহর অভিশাপগ্রস্ত যে তাদের মৃত্যুর পরে, শেষ যাত্রার সময়, মৃত্যুর পরে কবরস্থ করার সময় যে জানাজাটা হয়, মানে ওটা প্রত্যেকটা মুসলমান, ধনী দরিদ্র সবার হয়। যারা তৃণমূল করে তাদের কারো জানাজা পড়া উচিত নয়। মানে পশ্চিমবঙ্গে যদি 3.5 কোটি মুসলমান থেকে থাকে, তার মানে ধরে নাও 3 কোটি হচ্ছে তৃণমূলপন্থী, 3 কোটি বেশি, তো এই 3 কোটি জানাজা পড়া যাবে না, অর্থাৎ তারা কাফের হয়ে গেছে, বা তারা ইসলাম থেকে চ্যুত হয়ে গেছে। কাফেরটা বলবো না, ওর দিদি ভাবতে পারে, আমি বলবো না, ইসলাম চ্যুত তারা। এতটা ভয়ঙ্কর, মানে মমতা ব্যানার্জিকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যত মানুষ গালি দিয়েছে, এত নিকৃষ্ট গালি কিছু হতে পারে না। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, যে মুসলমান এবং মুসলমানদের সর্বোচ্চ অসম্মান যেটা বলে যারা তৃণমূল করে, কাসেম সিদ্দিক যেটা করেছে, আমরা তো তার নস্যি ধারে কাছে নেই, যে তারা ইসলাম থেকে চ্যুত, ইসলামে নেই তারা, আর বলেছে চুল থেকে মাথা পর্যন্ত চোর। ও যোগদান করেছে, ও জানে না জেনারেল সেক্রেটারি কাকে বলে। ও বলছে জেনারেল সেক্রেটারি হয়েছে মুসলমানদের উন্নতি করার জন্য। ও তো প্রথমে বের করে দেওয়া উচিত। কোনো দলে জেনারেল সেক্রেটারি তো সব মানুষের উন্নতির কথা ভাববে, আর জেনারেল সেক্রেটারি পার্টির উন্নতির কথা ভাবে। জনগণের উন্নতির জন্য সরকার আছে, পার্টি নয়, পার্টিটা সরকার এক নয়, ও বোঝে না কিচ্ছু। তো সেই লোক ও ভেবেছে বিরাট কিছু হয়ে গেছি, ইফতার পার্টিতে আমাকে একসাথে ইফতার করেছি, এত বড় পদ দিয়েছ, মাথা ঘুরছে পুরো একদম, টুপি পরছে না, কত সুন্দর সুন্দরী ঘুরে বেড়াচ্ছে, টুপি বললে হয় সবসময়, স্টাইল করে থাকতে হবে, একটু রুদ্রনীলের মতো হতে হবে, কত সুন্দর স্টাইল করে রুদ্রনীল থাকে, আমিও থাকবো রুদ্রনীলের মতো হবো। কি সুন্দর রুদ্রনীল দেখতে, কি সুন্দর মজা মজা কথা বলে রুদ্রনীল, আমি রুদ্রনীল হব, রুদ্রনীল তো আবার অন্য পার্টির লোক, আমি দেব হব, দেব। হ্যাঁ, দেবের নামে চুরির অভিযোগ আমার নামে না উঠবে, কি আছে তা, মাল্লু পেয়ে যাবো, অসুবিধা কি আছে? আমি কেন গেছি ওখানে, কি করতে গেছি আমি? কিছু পাবো না, এমনি যাবো, টুপি খুলে দেবো, যা। জীবনে কোনোদিন টুপি খুলে রাস্তায় বেরিনি, দিদি ওর টুপি খুলে ছেড়েছে, এখন টুপিটাকে অসম্মান করার পালা দিদি করে দিয়েছে। ধন্যবাদ দিদি, আপনি এমন করে, যেমন মনে হচ্ছে, মনে হচ্ছে একটা, মানে কি বলে, একটা অযোগ্য, একটা নোংরা আবর্জনা ট্যাপ ছুড়ে ফেলে দিই, মাছি দা ভাগ, দিদি করে বলতে গেছিল, টের মাছের মতো এত অসম্মান। আমি মুসলমানদের বলি, মত্তারিখোর গাঁজাখোর মুসলমানরা বিজেপি তৃণমূলে থাক না, বিজেপিতে থাক, তারা পার্টি করবে, চুরি করবে, ধর্ষণ করবে, সব করবে, তারা দায়িত্ব সহকারে করবে, যেরকম করে থাকে। কিন্তু ইসলামিক লেবাস পরা, দাড়ি টুপি করা, ইসলামিক লেবাস পরে ধর্ম করা লোকগুলোকে যখন অসম্মান করে না, যাচ্ছেতি করে, যেমন তোয়াকে, যেমন সিদ্দিকুল্লাহকে মেরেছিল, ওই কোথায়, ওই ইয়াস ঝড়েতে গিয়েছিল সন্দেশকালীর পাশে একটা জায়গায়, কি বেরিয়া, সরবেরিয়ায়, সেখানে বেধড়ক পিটিয়েছিল, গাড়ি ফেলে ভেঙে দিয়েছিল, এবং থানা ডায়েরি নেয়নি। শেখ শাহজাহান বিখ্যাত দাড়িওয়ালা, সিদ্দিকুল্লাহ চলবে না, মন্ত্রী হলেও চলবে না। আবার মার খেলো মঙ্গলকন্যা, কোথায় একটা ধুমধাম মার খেলো, তার বিরুদ্ধে 40 কোটি লক্ষ টাকা চুরির অভিযোগ আছে। এবার ইসলামে শোনেন, ইসলামের নাম করে দাড়ি টুপি নিয়ে যখন চুরির অভিযোগ ওঠে, অসম্মানের অভিযোগ, কত অসম্মান না? যেমন ধরো যে ইসলামিক লেবাস নেই, ইসলামের নামে মুসলমান হয়তো, সেটা নিয়ে কিন্তু ডাইরেক্ট ধর্ম হিট হয় না, এখানে ধর্ম হিট খাচ্ছে, ধর্ম অসম্মানিত হচ্ছে। বিজেপি তৃণমূলে যোগদান করার একটা ছেলেকে জানি,
সে আগে সিপিএম হয়ে 7টার বাড়িতে পড়ে থাকতো। তো সে হঠাৎ করে দেখি না বিখ্যাত হয়ে গেছে, বিখ্যাত হয়ে সে সুন্দরবনের কি বন কর্মাধ্যক্ষ না কী সব হয়ে গেছে। ওই ফিরাদ হাকিমের একটু কাছে রাখি। তো হঠাৎ করে দেখলাম দাড়ি টুপি রেখেছে। আমি দাড়ি টুপি রেখেছিস কেন? তুই তো চোচিটিং মাছ। ওই যে এসব পার্টি করতে গেলে মুসলমানদের বোকা বানানোর জন্য দাড়ি টুপি রাখতে হয়, লজ্জাও নেই বলছে। আবার একদিন দেখি না সে নবান্নে মুরগির মাংস খাচ্ছে। আমি তো মুরগিটা তো হারাম মতো কাটাই, তো হালাল নয়, তুই তো ধার্মিক লোক, তুই তো হজের দায়িত্বে আছিস। বুঝলে না, হালাল। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে কাটা যায়, 2.5 দিয়ে বলে না আমরা গলা মুটকে কেটে দিচ্ছি, খাচ্ছে বসে বসে। ধর্মের কিচ্ছু মারে না। রিসেন্ট নাকি তার বিরুদ্ধে কলঙ্কের একটা অভিযোগ এসছে, তাকে নাকি পদ থেকে সরিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না মুসলমানদের নেতা হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য দাড়ি টুপিটা ব্যবহার করবে, ইসলামিক পরিধানটা ব্যবহার করবে। বিজেপি তো কিছু লোক দেখতে পাচ্ছি ধান্দাবাজ লোক, তারা সব। আমি বিজেপিকে সাবধান করবো, দাড়ি টুপি নিয়ে সারাক্ষণ ধরে দিদিকে গাল দিয়ে চলেছে। দাড়ি টুপি নিয়ে আছে ওইটা আইডেন্টি, এবং নেতাগুলো কি তার পাশে কি দাঁড়িয়ে এই তো মুসলমান হাত হয়ে, মানে মুসলমান ইকুয়াল টু মাসুম আক্তার নয়, মুসলমান ইকুয়াল টু দাড়ি টুপি। খুব লজ্জার ধিক্কারের। আমাকে না একবার সেই যখন মেরেছিল, হত্যা করেছিল, মৃত্যুর মুখে ফেলেছিল, সে বেটিয়ে পড়েছে মিনি পাকিস্তানে, আমাকে হামলার না 1 মাস পরে ফোন করেছিল আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। ফোন করে বলেছিল আমরা এলাকার ইমাম মৌলানা মিলে বৈঠক করেছি, সিদ্ধান্ত নিয়েছি বৈঠক করে যে আপনার সব ভালো, আপনি অনেক উন্নতি করেছেন স্কুলের, কিন্তু আপনি তসলিমা নাসরিন, সালমান রুশদির মতো লোক হয়ে গেছেন। আপনি হিন্দুদের গান গাইয়েছেন, এটা অপরাধ করেছিলেন, ঠিক আছে, আপনি ভালো কাজ করেছেন, আপনাকে মেনে নেবো। অনেক মারধর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কোমায় চলে গেছেন, মেনে নেবো, কিন্তু আপনাকে ইসলাম মুসলিম হতে হবে। আমি বলেছিলাম ফোনে, আমার কাছে প্রমাণ আছে, সমস্ত ভারতবর্ষ তখন তোলপাড় হয়েছিল যে সাহেব ইসলাম হতে গেলে কি করতে হবে, মানে মুসলমান হতে গেলে। বলছে আপনি তো নামে মুসলমান, আপনাকে দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, আর ইসলামিক পরিধান করতে হবে। এমন আমাদের দাড়ি না, আমাদের ক্লিন সেভ। বলছে প্রতি সপ্তাহে না দাড়ি কতটা বাড়ছে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, যখন দেখবো দাড়ি সঠিক হয়ে গেছে তখন ইমাম মৌলানাদের বৈঠক করব যে ওনার দাড়িটা সঠিক হয়ে গেছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্কুলে এসেও নামাজ পড়বেন, আর ইসলামিক লেবাস পরে, মানে ওই সাদা পাঞ্জাবি পায়জামা মৌলবীরা পিজ্জা দাড়িটা পরে আর কি, সেইটা পরে আসবে, তখন আপনাকে সুরক্ষা দায়িত্ব আমরা দেব। আমি শুনেছিলাম, কথা রেকর্ড আছে আমার কাছে, প্রমাণ আছে, মানে হিন্দুস্তান টাইমস থেকে আরম্ভ করে সমস্ত ইন্ডিয়া টুডে থেকে আরম্ভ করে সর্বত্র নিউজ হয়েছিল, আমি প্রমাণ ধরেই দিয়েছিলাম একদম। তালিবানি শাসন, তালিবানি ডিক্টেট খোদ কলকাতায় চলছে, এটা বলতে পারে? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমি হেডমাস্টার যাব, আমাকে দাড়ি কতটা বাড়ছে তার ছবি তুলে পাঠাতে হবে। একদমই স্যার। তাহলে কি মুখ্যমন্ত্রী আজকে কার্যত প্রহসন করলেন আজকের 21শে জুলাই সভা থেকে বাংলা অস্মিতা নিয়ে? মজা করলেন, আনন্দ উৎসব হলো। মাঝে মাঝে একটা অ্যাসেম্বল হয়, আমরা ফিস্ট করি না, ফিস্ট হলো, আনন্দ হলো, ভোজপুরি গান হলো, ডান্স হলো, মার্কেটিং হলো, মেলা হলো, খেলা হলো, পার্কগুলোতে ঘোরা হলো, গ্রামে গ্রামে বসে থাকবে, কলকাতা একবার দেখতে আসবে না, ফ্রিতে গাড়ি, ডিম আলু, মজা হলো। এরা কিন্তু শহীদ দিবস কি জানে না। শহীদ দিবস মানে আনন্দ দিবস, বিজেপিকে গাল দেওয়ার দিবস, সিপিএমকে মহাশূন্যে তুলে দেওয়ার দিবস, শক্তি প্রদর্শনের দিবস। আমি শেষ দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো যে আমি আপনার সাক্ষাৎকার যখন নিতে আসছি তখন জনমানুষে শুনতে পাচ্ছিলাম এবারে নাকি সেই জনসমাগম হয়ে ওঠেনি ভিক্টোরিয়া হাউসের সামনে। মুখ্যমন্ত্রী কার্যত দেখা গেল এবারের জনসভা থেকে আগের বার 21-এর আগে তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন বাংলার মেয়েকেই চায়। এবছর কার্যত মুখ্যমন্ত্রী বাংলা অস্মিতাকেই দেখা গেল রাজনৈতিক হাতিয়ার করলেন এবং তৃণমূলের সশস্ত্র হাতিয়ার করলেন। কি বুঝলেন আজকের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে? 26-এর নির্বাচনের কোথাও গিয়ে একটা 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 খুঁটি পুজো কি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলেন? নির্বাচন করার জন্যই তো 26 সালের কথা ভেবেই তো করেছে। এই 21শে জুলাই শহীদ দিবস নিপাট পলিটিক্স, কোনো ভক্তি ভালোবাসা আর ছিটে ফোটা নেই। এই অনুষ্ঠানটা উদযাপন করার কথা কংগ্রেসের, উনি কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেসকে দুচ্ছাই করে অন্য দল করে, যেমন অন্য দলের লোক হতে পারেন, তিনি তখন যুবনেত্রী ছিলেন, কিন্তু ওই ব্যক্তিটা বড় কথা না, পদটা বড় কথা। এখন সেই পদে নেই, কংগ্রেসেতেও নেই। কংগ্রেসের কাছে উনি হচ্ছেন একটা অভিশাপ, যে কংগ্রেসের জন্য ওরা প্রাণ দিয়েছিল, ওটা কংগ্রেস বলে একটা দল ছিল। দিদিকে হয়তো পছন্দ করতো, দিদি কংগ্রেস করতেন বলে পছন্দ করতো, উনি সিপিএম করলে হয়তো ওই পছন্দটা থাকতো না। তখন
তৃণমূল দল তৈরি হয়নি, তখন তৃণমূল দলের প্রতীক তৈরির জন্য অটল বিহারী বাজপেয়ীর কাছে মমতা ব্যানার্জি যায়নি। ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও অনেকে বলছেন, বিরোধীরা বিশেষ করে বলছেন যে মুখ্যমন্ত্রীর সেই ঝাঁজ কোথাও গিয়ে এবারে অনুপস্থিত ছিল। আপনি কি বুঝলেন? মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে কি সন্ত্রস্ত? তাই কি তিনি বাঙালি অস্মিতাকে কোথাও গিয়ে একদম দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকের কথা তুলনা করলেন, জগন্নাথ মন্দিরের কথা তুলনা করলেন, আবার তিনি বললেন যে দুর্গাপুরে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে এসেছিলেন, সেই কার্যত সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলছেন যে সমস্ত গ্যাসের পাইপলাইন মাটির তল থেকে করবে রাজ্য সরকার, আর ফিতেটা কাটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বোঝাতে চাই? রাজ্যের কত পয়সা, দিল্লি কি গরিব বেচারি, এই দিল্লিকে একটু পয়সা করেই তো দিদি দিতে পারে, কত বাজার কত পয়সা এলো করতে, কচুরিপানার বালিশ করে কি, কচুরিপানার বালিশ, চপ, বোমা বাঁধা, বোমা শিল্প, আর কি আছে, মদ বিক্রি, মদের ট্যাক্স, আচ্ছা এত পয়সা পায় করতে বুঝতে পারছেন ঠিক। আরে দিল্লি কি গরিব, সব টাকা তো দিদির। আমার মনে হয় মোদিজি না দিদির কাছে আসা উচিত। দিল্লি চালাতে ওনার একটু প্রবলেম হচ্ছে, ওনার কর্মচারীদের টাকা দিতে পারছেন না দিদি। মন্দিরের কথা উঠে এলো কেন? মোল্লারা পকেটে আছে 35% ফিক্সড ডিপোজিট। আচ্ছা ফিক্সড ডিপোজিট তো তোমার ফাইনাল, ওতে কোনো প্রবলেম হবে? ওটা ফিক্সড ডিপোজিট, বাকিটা হিন্দুটাও নিতে হবে বলো। এ বলেছে, ওরা বলেছে কিন্তু, ওরে বাবা বলতে ভুলে গেছে ওটা। শুধু জগন্নাথ মন্দির করে কিন্তু ক্ষান্ত নেই, দুর্গা কি বলেছে এটা, ওরে বাবা মা দুর্গা, ওফ কি খুশি হবে, ইউনেস্কো কি পেয়েছে, করতেই হবে। এই তোহা সিদ্দিকি কেমন আছে, ভালো আছে? না তোহা সিদ্দিকি ভালো আছে তো। আর ওই নওশাদ সিদ্দিকি যাকে খুব পছন্দ ডেকেছিল আর কি, তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকি, ওরা মসজিদ করার কথা যে বলেছিল, এত ভোট দিয়ে ভোটটা এত কনফার্ম হয়ে গেছে জানতো। কিছু ভোট যদি বিজেপিকে দেবো ভাব নেয় না, তাহলে তুমি মুসলমানদের গুরুত্ব পারবে। ধরুন কিছু মুসলমান এমন যদি দিদি করে বিজেপিকে দিয়ে দেবো, এই সিপিএমকে দিয়ে দেবো, এরকম যদি করে না, তাহলে মুসলমানদের গুরুত্ব থাকবে। কিন্তু যেন করছে না কেউ আর কি, মসজিদটা আর হলো না গো। এটা তো মসজিদের মায়না করেছিল ওরা। আরে স্কুল কলেজ দরকার নেই, হসপিটাল দরকার নেই, মসজিদ মন্দির, সেই মন্দির মসজিদ করেছে বলে তো আজকে হটলাইনে কথা বলতে বৃষ্টি বন্ধ করে দিল ভগবান। উপরে আল্লাহ, উপরে মহাদেব, এত বড় ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, সব মিলিয়ে 21শে জুলাই একদিকে শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযান, মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই বক্তৃতা, এত সরগরম 21শে জুলাই, কে এগিয়ে থাকলো, শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়? ওই দুজনের মধ্যে দুজনই ভাব তো বিরাট, দুজনই এগিয়ে আছে, তার মতো করে এগিয়ে আছে। শুভেন্দু যতটা করার করণীয় করে ফেলেছে, আর দিদি তার সর্বোত্তম চেষ্টা চরিত্র করেছেন। দিদি যেটা পেরেছেন, যেটা শুভেন্দুর লাভ হয়েছে, শুভেন্দুকে ভালোবাসে তো, শিলিগুড়ি তো বৃষ্টিটা আটকে দিয়েছে, কলকাতাতে তো দিদি আটকানোর কথা, শিলিগুড়ি বৃষ্টিটা কিন্তু দিদির নির্দেশে মানে উপরওয়ালা আটকে দিয়ে শুভেন্দু অধিকারী যারা অনুচর সহচর তাদেরকে আসার বন্দোবস্ত করে দিয়েছে। এর জন্য শুভেন্দু অধিকারী উচিত দিদিকে একটা ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ।